ভবিষ্যতের শুরুটা বর্তমান থেকেই। অনেকেই তাই বর্তমানের মুহূর্তকে কাজে লাগিয়ে আগামীকে নিয়ন্ত্রণ করেন, পরিবর্তনের পথ দেখান। তেমনই কিছু মানুষের গল্প শোনাবো আজ। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি, দেবী সাহা। আজকের পর্বে এমনই কিছু মানুষের গল্প শোনাতে চলেছি। এই পর্বে থাকছে মুম্বাইয়ের বৃহৎ বস্তি ধারাভি পরিণত হয়েছে রিসাইক্লিং এর বিশাল এক বাজারে। বর্জ্যের চাপ কমাতে ভূমিকা রাখার পাশাপাশি তা অর্থনীতির চাকাকেও সচল রাখছে। এবং জার্মানিতে পেঁচা রক্ষায় কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। বাসস্থান হারানোর কারণে এই পাখিদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। শুরুতেই যাওয়া যাক মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলে। কৃষি এখানে বরাবরই কঠিন এক কাজ। রয়েছে জলের সংকট, আবহাওয়ার কারণে ফসলের আশানুরূপ ফলন মেলে না। যদিও বা ফলন মিলল, তাহলেও যথাযথ দাম পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। আর এসবের মধ্যেও এখানকার নারী কৃষকদের সংগ্রাম সংবাদে সচরাচর জায়গা পায় না। এই নারীদের মধ্যে অনেকের কাছেই কৃষি শুধুমাত্র জীবনযাত্রা নয়, টিকে থাকার এক সংগ্রাম। বৈরী আবহাওয়ার কারণে কৃষিকাজ আরও কঠিন হয়ে উঠলেও এরা কৃষি ছাড়তে নারাজ। মহারাষ্ট্রের ধারাশিব জেলার এই এলাকায় খুব কম বৃষ্টি হয়। তার মধ্যেও স্থানীয় কৃষকেরা ঠিকই তাদের জমিতে ফসল ফলান। শতাব্দীর পর শতাব্দী ধরেই তারা এই কৌশল রপ্ত করেছেন। কিন্তু গত এক দশকে এখানে আচমকা ভারী বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। অতিবৃষ্টিতে পুরো ফসলই নষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গমিত্রা অঙ্কুশ রাও এই জেলার বামনি গ্রামে থাকেন। 42 বছর বয়সী এই নারীর জন্য কৃষিকাজ দিন দিন আরো বেশি অনিশ্চিত হয়ে পড়ছে। মে মাসে বীজ বপন করতাম, কারণ বৃষ্টি আগে জুন মাসে হতো। কিন্তু প্রতি বছর তা বদলে যাচ্ছে। মে মাসে বৃষ্টির কারণে বীজ বপনে ব্যাঘাত ঘটবে এমনটা ভাবিনি। যে পিক घेणार आहोत आपण त्याचा कालावधी पुढे गेला ना করতে হবে। घेण्यासाठी বীজ বপন শেষ ते করেছি, आपल्याला কিন্তু বৃষ্টির अंदाज দেখা कळत नाही आता की कधी घ्यावं, कसं घ्यावं, कधी पेरावं। আখ এবং সয়াবিন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল, যেগুলো চাষের জন্য যথাযথ আবহাওয়া প্রয়োজন। বীজ বপনের সময়, বৃষ্টিপাত এবং গাছ বড় হওয়ার সময়সীমা সবকিছুই সঠিক হতে হয়। অনিশ্চিত আবহাওয়ার কারণে সঙ্গমিত্রার বাবা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে চাষ পদ্ধতিতে তার বাবার কিছু ভুল ছিল বলেও তিনি মনে করেন। जेवढा आपण त्यात मध्ये बी म्हणा, যেমন আমরা জানতাম না যে নিজেরাই বীজ উৎপাদন করে তা ব্যবহার করতে পারি। लोकांना की विकतच आणून करायचं, खत घालायचं। তিনি जेवढा ते কীটনাশক पेरत ব্যবহার होते করতেন। त्यांना जे म्हणजे त्यांना जे फायदा व्हायचा ते पण লাভের ते টাকা ফের বীজ बियामध्ये কিনতেই निघून খরচ जायचं। হয়ে যেত। आणि ज्यावेळेस ते सोयाबीन घेत होते এতে त्यावेळेस ক্ষতির পরিমাণ सोयाबीनचा जे বাড়তো এবং पेरणीचा সব खर्च আয় आहे, বীজ, परत तुम्हाला সার नांगरणीचा এসব কিনতেই खर्च आहे, ফুরিয়ে যেত। परत अजून बियांचा खर्च आहे, खताचा खर्च आहे, तो सुद्धा म्हणजे बाजूला निघत नव्हता। কিছুদিন আগে সঙ্গমিত্রা তার বাবার খামারের দায়িত্ব নিয়েছেন। তিনি বেশ কিছু পরিবর্তন এনেছেন। যন্ত্রের সাহায্যে তিনি এখন আরও দক্ষভাবে এবং দ্রুত বীজ বপন করতে পারেন। ড্রিপ ইরিগেশন বা বিন্দু বিন্দু সেচ ব্যবস্থার মাধ্যমে গাছেদের জন্য প্রয়োজনীয় জল নিশ্চিত করা হয়। এতে বেশি জল দেওয়া হয় না। বৃষ্টির জল ধরে রাখার জন্য তিনি পুকুর খনন করেছেন। বাবার এক ফসলি কৃষি ছেড়ে বহু ফসলি কৃষি বেছে নিয়েছেন। हे आपण सरीवर घेतले, तर আমি सरीवर সারি आपण तीन পদ্ধতি বেছে पद्धतीचे নিয়েছি। आपण এখানে पीक घेतले, তিন ধরনের गवार, ফসল রয়েছে, मिरची आणि গাওয়ার, शेपू। जे লঙ্কা आपल्याला ও শেপু। एका ह्याच्यावर এই তিন एका উপকারী सरीवर ফসল तीन आपण এক क्रॉप সারিতে রোপণ घेतलेले आहेत করেছি। जे आपल्याला उपयुक्त असतील। 2 বছর আগে অতিবৃষ্টিতে সয়াবিনের ফলন নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু অন্যান্য ফসলের কারণে তিনি ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছিলেন। সঙ্গমিত্রা জমিতে কীটনাশক ব্যবহার করেন না, বরং নিজেই প্রয়োজনীয় সার তৈরি করেন। স্বয়ং শিখন প্রয়োগ বা এসএসপি থেকে তিনি এই চাষ পদ্ধতি শিখেছেন। স্থানীয় সংগঠনটি 20 বছরেরও বেশি সময় ধরে নারী অধিকার রক্ষায় কাজ করে আসছে। তাদের কয়েক সপ্তাহব্যাপী কর্মশালায় নারীরা পরিবেশ বান্ধব কৃষির মৌলিক বিষয়গুলো শেখেন। চিরাচরিত এই কৃষি পদ্ধতিতে আবহাওয়ার পূর্বাভাসের জন্য কৃষকেরা প্রাণীদের আচরণের উপর নির্ভর করেন। पक्षी आपले পাখি গাছের উঁচুতে বাসা বাঁধলে এর অর্থ কম বৃষ্টি হবে। পাখি নিচের দিকে বাসা বাঁধলে তার মানে প্রচুর বৃষ্টি হবে। এছাড়াও নারীরা অর্থনীতির প্রাথমিক জ্ঞানও পেয়ে থাকেন, যা তাদের অধিকাংশেরই নেই।
ভারতের বেশিরভাগ স্থানের মতো এখানেও নারীদের জমির মালিকানা পাওয়ার অধিকার নেই। अजून एक गोष्ट लक्षात आली की महिला আমরা দেখেছি যে 70 থেকে 80% নারী জমি প্রস্তুত করা থেকে ফসল তোলা পর্যন্ত কৃষি কাজ করে। प्रिपरेशन पासून ते पीक काढणीपर्यंत महिला काम करतात। ফসল তোলা শেষ হলে তাদের স্বামীরা তা বাজারে বিক্রি করেন। पाक करायचा गोणीमध्ये आणि শেষ পর্যন্ত নারীদের লাভ শূন্য। शेवटी ती झिरोच आहे। काम करते, हार्वेस्ट करून पूर्ण काढते, ते झिरो राहिली। নারীরা যাতে পরিবারের কাছ থেকে নিজেদের নামে জমি পেতে পারে সে ব্যাপারে এসএসপি সাহায্য করে আসছে। এই জেলায় 2% নারী তাদের নিজেদের নামে জমি পেয়েছেন, তবে এই পর্যন্ত পৌঁছানো সহজ ছিল না। আমরা বুঝতে পেরেছিলাম যে নারীরা যদি সিদ্ধান্ত গ্রহণে যুক্ত থাকেন এবং আয় করেন তবে পুরো পরিবার উপকৃত হবে এবং নারীরাও কর্মব্যস্ত থাকবেন। তাই আমি প্রতিটি বাড়ির পুরুষ কৃষকদের বলা শুরু করলাম, আপনার কাছে 10 একর জমি থাকলে তার 1 একর তাকে নিজের মতো চাষ করতে দিন। 2 সন্তানের জননী সুবর্ণা মোতের নিজের এক খণ্ড জমি রয়েছে। তার স্বামী একটি দুর্ঘটনায় মারা যান। সংগঠনের সাহায্যে তিনি শ্বশুরবাড়ির 2 হেক্টর জমি নিজের নামে পেতে সক্ষম হয়েছেন। শুরু থেকেই স্বামীর চেয়ে একেবারে আলাদাভাবে কাজ করতে চেয়েছেন তিনি। माझं पती का शेतामध्ये सोयाबीन आणि ऊस घ्यायची पीक, दोन्ही पिकामुळे आम्हाला चांगला फायदा होत होता, त्यामुळे आम्ही ऊसाला म्हणजे रासायनिक खत जास्त वापरायचे। সুবর্ণাও এখন চিরাচরিত পদ্ধতি ব্যবহার করে তার জমি চাষ করেন। এই পদ্ধতি তাকে জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তার সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করেছে। পরিবারগুলি, বিশেষ করে পুরুষেরা, যাতে তাদের জমির একটি অংশ নারীদের দেয় সে ব্যাপারে তাদের রাজি করানোর জন্য এসএসপি লড়াই করে। সরকারি কর্মসূচি এই কাজে সাহায্য করে। এটি নারীদের নিরাপত্তা অর্জনে সাহায্য করে। সুরক্ষিততা म्हणतो ती होण्यासाठी मदत होणार। অন্যদিকে পুরুষ কৃষকেরাও বুঝতে পারেন যে স্ত্রীদের জমির অধিকার দিলে তারা নিজেরাও উপকৃত হবেন এবং ফসলের বীমা পাবেন। जास्तीचं त्याच्यामधून मिळण्यासाठी मदत होणार। এসএসপির কারণে এই অঞ্চলের 16,000-এরও বেশি নারী নিজেদের নামে জমি পেয়েছেন। চিরাচরিত কৃষি পদ্ধতির ব্যবহার জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তার সঙ্গে তাদের আরও ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করছে। বিশ্বের সবচাইতে ঘন বসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি ধারাভি। 500 একরেরও বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছে মুম্বাইয়ের এই বস্তি। ঘিঞ্জি জায়গা, পরিকাঠামোর দুর্দশা সত্ত্বেও মুম্বাইয়ের অর্থনীতিতে ধারাভি বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশাল এই বস্তির অলিতে গলিতে তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা, আর এর কেন্দ্রে রয়েছে বড় আকারের অনানুষ্ঠানিক রিসাইক্লিং বা পুনর্ব্যবহার শিল্প। আর এটা সম্ভব হয়েছে এই বস্তির মানুষের দক্ষতা আর কাজের জন্যই। এশিয়ার সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত ধারাভির বার্ষিক অর্থনীতির আকার প্রায় 10,000 কোটি টাকার। জনবহুল এই বস্তির ক্ষেত্রে এটি একটি বিশাল অঙ্কই বটে। এখানে প্রতিটি সরু গলিতেই লক্ষ লক্ষ টাকার ব্যবসায়িক কাজকর্ম ছড়িয়ে আছে। এখানকার প্লাস্টিক রিসাইক্লিংয়ের কাজে বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। মুম্বাই শহরের প্রায় 60% প্লাস্টিক বর্জ্য ধারাভিতে পুনর্ব্যবহারযোগ্য করা হয়, যা না হলে সমগ্র মুম্বাই শহর একটি বিরাট প্লাস্টিক বর্জ্যের স্তূপে পরিণত হবে। আমরা শহর জুড়ে ছড়িয়ে থাকা কাগজ, জলের বোতল, প্যাকেট এবং অন্যান্য জিনিসপত্র আলাদা করি। বোতলের দর 2 টাকা, জলের পাত্র 10 টাকা আর কাগজ 9 টাকা দরে বিক্রি হয়। বেশি পরিমাণে বর্জ্য সংগ্রহ করলে প্রতিদিন আমরা 300 থেকে 400 টাকা পর্যন্ত আয় করতে পারি। উৎসবের সময় আমরা দিনে 500 থেকে 600 টাকা পর্যন্ত আয় করতে পারি, আর কাজ কম করলে আয়ও কম হয়। প্রতিদিন মুম্বাই শহরের প্রায় 600 টন বর্জ্য ধারাভিতে এসে জমা হয়। প্লাস্টিকের বোতল, অ্যালুমিনিয়ামের ক্যান, কার্ডবোর্ড এবং বৈদ্যুতিক জিনিসপত্র বাছাই ও পরিষ্কার করে পুনর্ব্যবহারের জন্য পাঠানো হয়। ধারাভির এই পুনর্ব্যবহার শিল্প বছরে শতাধিক কোটি টাকা আয় করে, যার উপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার। তবে এই শিল্পে কাজ করা অধিকাংশ শ্রমিকই কোনো রকম প্রাথমিক নিরাপত্তা ছাড়াই কাজ করেন।
এটা আমাদের কপাল। আমরা আর কি করতে পারি? আমরা আবর্জনা আলাদা করি। এই কারণে ত্বক ও স্বাস্থ্যের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আমাকে নিয়মিত ওষুধ খেতে হয়। আমরা বর্জ্য সংগ্রহ করে শহরের আবর্জনার পরিমাণ অনেক কমিয়ে আনি। আমরা দরকারি জিনিস বেছে নেই, গুণমান অনুযায়ী আলাদা করি এবং বিক্রি করি। এইভাবেই বিপুল পরিমাণ প্লাস্টিক পুনর্ব্যবহার হয়। এই প্রক্রিয়া কখনো বন্ধ হয়ে গেলে শহরের যান চলাচল থেমে যাবে। প্রতিটি দোকান দিনে প্রায় 300 কিলো বর্জ্য কিনে। সেসব বর্জ্য ডাস্টবিনে জমা হলে কি পরিস্থিতি হতো ভেবে দেখুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংগৃহীত বর্জ্য বাছাই করা হয়। এরপর সেগুলো পুনর্ব্যবহার কেন্দ্রে পাঠানো হয়। পুরনো এসব প্লাস্টিক দিয়ে এখানে নতুন পণ্য তৈরি করা হয়। এগুলো সব প্লাস্টিক। দেখতে ইস্পাতের মতো মনে হলেও আসলে এগুলো প্লাস্টিক। মোহাম্মদের দাবি, ধারাভির রিসাইক্লিং শিল্প ভারতের অর্থনৈতিক রাজধানীকে কিছুটা বাসযোগ্য করে রেখেছে। ধারাভি বাজারের এই অংশে প্রতিদিন প্রায় 20 লাখ টাকা লেনদেন হয়। এগুলো পিইটি বোতল। পুনর্ব্যবহার প্রক্রিয়ার পর এগুলো থেকে পলিয়েস্টার তৈরি করা হয়, যা পরে শাড়ি ও জুতো তৈরিতে ব্যবহৃত হয়। 15 বছর আগে এর কোনো সমাধান ছিল না, কিন্তু এই পুনর্ব্যবহার প্রক্রিয়া না থাকলে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ত। বর্ষাকালে জল বেরোতে না পেরে জলমগ্ন অবস্থার সৃষ্টি হতো। আরো ভয়াবহ ব্যাপার হলো, এই সমস্ত বর্জ্য আরব সাগরে পড়লে সামুদ্রিক জীবের মারাত্মক ক্ষতি হবে। আমরা সমুদ্র থেকে যে মাছ ধরি সেগুলোও দূষিত হবে। পুনর্ব্যবহৃত জিনিস ধারাবি থেকে ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশেও রপ্তানি করা হয়। মুম্বই সহ ভারতের বিভিন্ন শহরের জন্য প্লাস্টিকের পুনর্ব্যবহার অপরিহার্য হয়ে উঠছে। শহুরে বর্জ্য ব্যবস্থাপনার এই বিশাল বোঝা দরিদ্ররাই বহন করে চলেছে। ধারাভিও এর ব্যতিক্রম নয়। তবে কিছু সফল উদ্যোক্তা একে লাভজনক ব্যবসায় পরিণত করেছেন। ভারতে কম বেশি সব শহরগুলোতেই বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা রয়েছে। আপনি হয়তো ভাবতে পারেন গুরুগ্রামের মতো প্রযুক্তিগত এবং অর্থনৈতিক কেন্দ্রে বর্জ্য সমস্যা নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই শহরেও 85% আবর্জনা পৃথকীকরণের বাইরে রয়ে যাচ্ছে। আর তার ফলে আকাশচুম্বী বাণিজ্যিক ভবনগুলোর আড়ালে ভাগাড়গুলোতে আবর্জনার স্তূপ জমতে থাকে। তবে শহরের কোনো কোনো বাসিন্দা সর্বদা এই পরিস্থিতির ওপরে কড়া নজর রাখেন। তারা কিন্তু কর্তৃপক্ষের আশায় বসে নেই সমস্যা সমাধানের জন্য, বরং শহরের কর্তৃপক্ষ যাতে সমস্যা এড়িয়ে যেতে না পারেন তারা সেটাই সুনিশ্চিত করবার চেষ্টা করছেন। সচরাচর ছবি তোলার মতো জায়গা হয়তো এটি নয়, কিন্তু মনিকা খান্না গোলাটি এখানকার সবকিছুই তার মোবাইলের ক্যামেরায় ধরে রাখেন। It's a health hazard সবার for স্বাস্থ্যের জন্য everybody who stays here. সে For রাস্তার the low এদিকে income থাকা communities স্বল্প who আয়ের stay on this বাসিন্দারাই side of the road বা and রাস্তার for ওদিকে থাকা the better off people of the city who live on this side of the road. ভাগাড়টির অবস্থান গুরুগ্রামের একটি প্রধান রাস্তার উপরে। এই শহর বৃহত্তর দিল্লির মধ্যে অবস্থিত এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র। মনিকা গুলাটি এখানে ভাগাড়ের উপস্থিতি মেনে নিতে পারেন না। তিনি নিয়মিত নগর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, তাদের ছবি ও তথ্য পাঠান। তিনি আশা করেন বেআইনি এই ভাগাড় শেষ পর্যন্ত সাফ হবে। The desire of all citizens is that we want a livable city, something which is free of যেখানে জঞ্জাল থাকবে না, বরং পরিষ্কার বাতাস থাকবে এবং পরিবেশ বান্ধব ব্যবস্থা থাকবে, environmentally friendly, সুস্থ জীবনযাপন করতে পারে। supporting system which allows people to live a healthy life. 2018 সালে নাগরিক তত্ত্বাবধান সমিতি গঠন করা হয়। মনিকা তার একজন সদস্য। নাগরিক সমাজের শ্রেণীর মানুষ তাদের সদস্য। আছেন পরিবেশ বিশেষজ্ঞ বা প্রাক্তন সরকারি কর্মীও। কোথায় শহরের বর্জ্য ব্যবস্থাপনা কাজ করছে না বা কোথায় দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার সেটা দেখানোই তাদের লক্ষ্য। We strongly নজরদারি ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ দিয়েছি, monitoring mechanism which could at least oversee what was being done. গুরুগ্রামে 20 লক্ষেরও বেশি মানুষের বসবাস। তাদের তৈরি বর্জ্যের 85% সঠিকভাবে পৃথকীকরণ বা পুনর্চক্রায়ন হয় না। এর ফলে পৌরসভার ভাগাড় ভরে যায়। বর্জ্য ফেলার জন্য গড়ে ওঠে বেআইনি ভাগাড়।
এই সমস্যার জন্য দায়ীদের মধ্যে আবাসন, বিভিন্ন সংস্থা, বিদ্যালয় আছে সরকারি কর্তৃপক্ষ। এইসব জায়গায় প্রতিদিন অন্তত 100 কিলো বর্জ্য ফেলা হয়, আর তা করা হচ্ছে কোনো রকম আইনের তোয়াক্কা না করে। এমনটাই বলছেন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টসের মৌ সেনগুপ্ত। The legal mandate for them as a waste generator, there are 3-4 basic mandates. The first one is they have to segregate their waste at source. The second one is they have to manage their organic waste within their premises as far as possible, which we call in situ organic waste management. And thirdly, they have to hand over the rest of the waste, the residual waste, to the authorized waste collector. সাধারণ বর্জ্য থেকে জৈব বর্জ্য আলাদা করে এখানে সঠিকভাবে পুনর্চক্রায়ন করা হয়। এই কেন্দ্রটি একটি আবাসনের অংশ। বড় মাপের বর্জ্য প্রস্তুতকারকেরা শুধু সমস্যাই তৈরি করবেন এমনটা নাও হতে পারে। সেগুলি কতটা ভালোভাবে কাজ করছে তার নিয়মিত পর্যবেক্ষণ করেন নাগরিক তত্ত্বাবধান সমিতির সদস্যরা। এখানকার বাসিন্দারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছেন। এতে বর্জ্য সংগ্রাহকেরা পৃথকীকৃত বর্জ্য সংগ্রহ করে বর্জ্য ফেলার উপযুক্ত স্থানে নিয়ে যেতে পারেন। এই ব্যবস্থাকে আরও সুচারু করতে নাগরিক তত্ত্বাবধান সমিতির সদস্যরা আবাসন সমিতির সাথে নিবিড় যোগাযোগ রাখেন। কিন্তু এই উদাহরণ এখানে ব্যতিক্রম। বড় মাপের বর্জ্য পৃথকীকরণ এখনও কর্তৃপক্ষের কাছে বিশাল সমস্যা। এই কারণেই সমিতির কাজ আরও জরুরি। Gurugram is a metropolitan city, so গুরুগ্রাম একটি মেট্রোপলিটন শহর। কাজে প্রতিদিন প্রায় 1600 টন বর্জ্য উৎপন্ন হয়। So to tackle that, লড়াই করার জন্য উন্নত পরিকাঠামোর সাথে সাথে জনগণের সমর্থনও দরকার। So segregation is the major issue, আমাদের জন্য একটি বড় সমস্যা, which is a major hurdle for us. আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের অনুমান, ভারতীয় শহরের 40% অবধি আবর্জনা বড় মাপের বর্জ্য উৎপাদক থেকে আসে। কয়েকটি আবাসন ইতিমধ্যেই বর্জ্য পৃথকীকরণ করলেও বাকিরা যে তিমিরে সেই তিমিরেই রয়েছে। 2022 থেকে 2023 সালের মধ্যে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট গুরুগ্রামের বড় মাপের বর্জ্য উৎপাদকদের নিবন্ধনের জন্য একটি পোর্টাল চালু করেছে। 3000টি বর্জ্য উৎপাদকের মধ্যে মাত্র 200টি তাদের বর্জ্য পৃথকীকরণ করে। পরিবেশবিদ স্মিতা আহুজা এই পোর্টাল তৈরিতে সাহায্য করেছেন। উৎপাদকদের পুরোপুরি চিহ্নিত করা, তাদের আলাদাভাবে পরিচিতি দেওয়া এবং তথ্য নথিবদ্ধ করা আমাদের উদ্দেশ্য ছিল। এছাড়াও সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে তাদের পৃথকীকরণ ও প্রক্রিয়াকরণের মাত্রা বোঝা দরকার ছিল। যে বর্জ্য সৃষ্টি হচ্ছে তার জন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। সমস্ত বর্জ্য উৎপাদকদের খুঁজে নথিবদ্ধ করতে পারলে এবং মানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলেই মনিকা খান্না গুলাটি সব থেকে খুশি হবেন। তার আশা, অবৈধ ভাগাড়ের বিস্তৃতি থামানো যাবে এবং জায়গাগুলি দ্রুত পরিষ্কার করা যাবে। কিন্তু গুরুগ্রামের বর্জ্য সমস্যা আয়ত্তে আনতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অনেকের কাছেই পেঁচা অশুভ প্রাণী হিসেবে বিবেচিত। নিশাচর স্বভাব এবং অদ্ভুত আওয়াজের জন্য বিশ্বের নানা প্রান্তে পাখিটিকে নিয়ে রয়েছে নানা ধরনের কুসংস্কার। এমনকি ভারতেও পেঁচা কারো কাছে পূজনীয়, কারো কাছে আবার ভয়ঙ্কর। কিন্তু জার্মানিতে শান্ত আর লুকোনো স্বভাবের এই প্রাণীটিকে বাঁচানোর মিশনে নেমেছেন একদল মানুষ। হুমকিতে থাকা এই প্রাণীটিকে কিভাবে বাঁচানো যায় চলুন দেখে নিই। আন্দ্রেয়া কাভিয়েৎসেল ও ইয়োনাস বোডা দুই প্রকৃতিপ্রেমী। প্রকৃতি সংরক্ষণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তারা। গ্রীষ্মকালে জার্মানির বন ও কোলোন শহরের মধ্যবর্তী একটি ফল বাগানে স্থানীয় পেঁচা সংরক্ষণ সংস্থার তৈরি করা বিশেষ বাসাগুলো তারা দেখভাল করেন। বাক্সগুলি বিশেষভাবে ছোট পেঁচাদের জন্য তৈরি। এটি জার্মানিতে প্রজননকারী 10টি পেঁচা প্রজাতির মধ্যে একটি। ভালোই দেখাচ্ছে। ডিম ফুটে 5টি বাচ্চা বেরোলেই চমৎকার ব্যাপার হবে, গর্বিত হওয়ার মতো ঘটনা হবে। আশেপাশে কতটা খাবার আছে সবকিছু তার উপর নির্ভর করে। প্রয়োজন একটি ভালো বাসস্থান, জন্মানো বাচ্চাদের সুস্থতা এবং অনেকগুলো বাচ্চা যাদের মুখে মা বাবা খাবার তুলে দিতে পারে। আমি এখন এদের বের করে নেব।
এই কৃত্রিম বাসায় 4টি সুস্থ সবল ছানা পাওয়া গেছে। এটি একটি সফল প্রজননের উদাহরণ। ছানাদের বাবা মা কাছেই বসে আছে। ছানাদের নিয়ে কি করা হচ্ছে তা তারা সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। ছানাদের স্বাস্থ্য ও বয়স পরীক্ষা করা হচ্ছে। সুস্থ দেখাচ্ছে। এই 4টি ছানার বয়স প্রায় 2 সপ্তাহ। পাখিদের বিস্তার ও চলাচল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পেঁচার ছানাগুলোকে বিশেষভাবে তৈরি চিহ্নিতকরণ রিং পরানো হচ্ছে। যতক্ষণ পর্যাপ্ত খাবার থাকে ততক্ষণ ছেলে ছানারা তাদের বাসার কাছাকাছি শিকার করে। পেঁচারা সাধারণত মাটিতেই বেশি শিকার করে। এরা নিচু ডাল থেকে শিকারের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, আবার অনেকটা দৌড়াতেও পারে। তারা ইঁদুর তাড়া করে, কেঁচো এবং নানা রকম পোকামাকড় খায়। মাটিতে বেশি ঘোরাফেরা করার জন্য ছোট ঘাসযুক্ত এলাকা এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জার্মানিতে ছোট পেঁচাদের জন্য উপযুক্ত বাসস্থান খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। মূল সমস্যা হলো বাগান সমৃদ্ধ তৃণভূমিগুলি গ্রামের সীমানায় অবস্থিত। নতুন নির্মাণ প্রকল্পের জন্য সেগুলি কেটে ফেলা হচ্ছে। প্রাকৃতিক চারণভূমিও এখন সেভাবে দেখা যায় না। ফলে গ্রাম সংলগ্ন সবচেয়ে ভালো বাসস্থানগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বসবাসযোগ্য পরিবেশ হারাতে থাকায় বিভিন্ন প্রজাতির পেঁচাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। তবে আশার দিকও রয়েছে। উচ্চ প্রযুক্তির ওয়েবক্যাম ব্যবহার করে জার্মানির সবচেয়ে বড় পেঁচা ইউরেশীয় ঈগলের বাসা রক্ষার চেষ্টা চলছে। ইজিই বা সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন অফ আউলস নামের একটি সংস্থা এই কাজ করছে। 1960-এর দশকে প্রজাতিটি প্রায় বিলুপ্তির পথে ছিল। এখন জার্মানিতে প্রজনন সক্ষম প্রায় 850টি জোড়া রয়েছে। পরের বাক্সের দিকে যাওয়া যাক। এই এলাকায় 75টি বাক্স আছে। এই বছর তার অর্ধেকে পেঁচারা ডিম থেকে ছানা জন্ম দিয়েছে। সংস্থাটি প্রায় 35 বছর ধরে পেঁচাদের দেখভাল করছে। এগুলো ভালো অবস্থায় আছে। জার্মানির সবচেয়ে কম ঝুঁকিতে থাকা পেঁচা প্রজাতি হলো বাদামি পেঁচা। এদের জন্য বিশেষ যত্ন বা বাসস্থান সুরক্ষার প্রয়োজন পড়ে। এরা নিজেরাই নিজেদের দেখাশোনা করতে সক্ষম। সবচেয়ে বেশি হুমকির মুখে আছে ইউরেশীয় ঈগল পেঁচা এবং এই ছোট পেঁচাগুলো। শস্যাগারের পেঁচাও সবচেয়ে ঝুঁকিপূর্ণ 3টি প্রজাতির মধ্যে পড়ে। পেঁচা সংরক্ষকরা যে যত্ন নিচ্ছেন কিছু পাখির প্রয়োজন তার চেয়েও বেশি। আর সেখানেই ডেয়াক সিন্ধু তার ভূমিকা পালন করেন। তিনি শিকারী পাখিদের জন্য একটি উদ্ধার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। পরিত্যক্ত পাখির ছানা, সেই সঙ্গে আহত ও অসুস্থ পাখিদের এখানে আনা হয় এবং চিকিৎসা দেওয়া হয়। এই প্রাণীদের স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। এরা আমার কাছে খাবারের জন্য এলে তা কখনোই গ্রীষ্মকালে প্রতিদিন গড়ে 15টি অবধি পাখিকে এই উদ্ধার কেন্দ্রে আনা হয়। এর মধ্যে কিছু পাখির পরিস্থিতি খুবই খারাপ থাকে। দমকল বিভাগ এই পাখিটিকে 2 সপ্তাহ আগে রাইন নদী থেকে উদ্ধার করেছে। যখন আমাদের কাছে আসে তখন এর শরীর ভেজা ও দুর্বল ছিল। কিন্তু একা ডেয়াক সিন্ধুর পক্ষে এই বিশাল কাজ সম্পন্ন করা অসম্ভব। কিছু ছোট পেঁচা আছে যারা আমাদের হয়ে বাচ্চা পাখিদের লালন পালন করে। একটি ঈগল পেঁচা এবং একটি বাদামি পেঁচাও আছে। আমাদের কিছু চিলও আছে যারা পালক পিতামাতার ভূমিকা পালন করে। তবে কখনো কখনো কোনো অভিজ্ঞ পাখি সহায়তার জন্য উপস্থিত থাকে না, তখনই তাকেই এগিয়ে আসতে হয়। আমাদের নিশ্চিত করতে হবে যেন সবাই সমান খাবার পায়। একটি পাখিকে সম্পূর্ণ সুস্থ করে তোলার পর প্রকৃতিতে মুক্ত করতে পারাই ডেয়াক সিন্ধুর জন্য সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত। আজকে একটি চিলের পালা। তাকে কয়েক সপ্তাহ আগে একটি জিমনেশিয়ামে আটকে পড়া, ক্লান্ত ও আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। আজ এই পর্যন্তই। এই পর্বে আমরা প্রতিশ্রুতিশীল কিছু মানুষের গল্প শোনালাম। যেখানেই কোনো যথাযথ ব্যবস্থা নেই, কারো নজরদারি নেই, সেখানেই এগিয়ে আসছেন এই সমস্ত মানুষ। আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে তাহলে তার কথাও আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। আর এমনই সব প্রতিবেদনের জন্য ইনস্টাগ্রামে আমাদের পেজটিও ফলো করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় এবং নতুন সব প্রতিবেদন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়।
জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। খামার থেকে বারান্দা, কীটনাশক মুক্ত পুষ্টি সমৃদ্ধ বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।